সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা প্রস্তাব ইরানের পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ ঘিরে তেহরানের কড়াকড়ি, প্রণালীতে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ। যুদ্ধবিরতি তোয়াক্কা না করে লেবাননে দফায় দফায় ইসরায়েলে বিমান হামলা, একদিনে নিহত 41, পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহ। সংঘাতের জেরে চরম মানবিক সংকট। বেইজিং তাইপে ফের উত্তেজনা, তাইওয়ান প্রণালীতে 30টি চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। ফিলিপিন্সে যৌথ সামরিক মহড়া ওয়াশিংটন ও ম্যানিলার। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের 15 বুথে পুনর্নির্বাচনের দিনও উত্তেজনা, ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ, বিরোধীদের ক্ষোভ। কাল নির্বাচনের ফল প্রকাশ। এবং দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে কাল সকালে। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা, 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। এতে ইরান ও লেবাননে সংঘাত স্থায়ীভাবে বন্ধ, হরমুজ খুলে দেয়া সহ বিভিন্ন দফা রয়েছে। প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন। এদিকে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো মুহূর্তে সংঘাত শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক দোলাচল এখনও বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে 48টি জাহাজকে ইরানি বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন বলছে, ইরানের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত করতে হয়েছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন, হরমুজ প্রণালী ঘিরে নতুন আইন তৈরি হচ্ছে। এই আইনে ইসরায়েলি জাহাজ প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। শত্রু দেশের জাহাজকে ক্ষতিপূরণ ছাড়া চলাচলের অনুমতি দেওয়া হবে না। অন্য জাহাজও ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। একই সময়ে যুক্তরাষ্ট্র $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কাতার, ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জন্য। এতে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা যায়। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে, তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। এই অবস্থায় ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কোনো চুক্তি মানে না এবং সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে অপ্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হতে পারে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে তারা অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 41 জন। এতে যুদ্ধে মৃতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিদিনই চলছে বিমান হামলা ও বিস্ফোরণ। যুদ্ধবিরতি থাকলেও তা কার্যকর হয়নি, দুপক্ষই চালিয়ে যাচ্ছে পাল্টাপাল্টি আক্রমণ। স্থানীয় সময় শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতিয়ে, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলার ঘটনা ঘটে। কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে আঘাত হানা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টলাইনে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জামে আঘাত হানার নতুন কৌশল প্রয়োগ করছে তারা। এতে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনাও ঘটছে। মার্চের শুরু থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত 2600-এর বেশি মানুষ নিহত এবং 8000-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তাইওয়ান প্রণালী ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। একদিনে প্রায় 30টি চীনা যুদ্ধ বিমান ও একাধিক যুদ্ধ জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে দাবি তাইপের। একই সময়ে তাইওয়ানের কাছে ফিলিপিন্সে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ওয়াশিংটন ও ম্যানিলা। পাল্টাপাল্টি এ ধরনের পদক্ষেপে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে শক্তির লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
হঠাৎ করেই শনিবার তাইওয়ানের আকাশে দেখা মেলে চীনা সামরিক বিমানের। জলপথে শনাক্ত হয় জাহাজও। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার সকাল পর্যন্ত দ্বীপটির আশপাশে 29টি চীনা সামরিক বিমান, 6টি নৌযান এবং 2টি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অন্তত 15টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে উত্তর, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে বলেও দাবি তাদের। শুরু থেকেই নিজেদের সার্বভৌম রাষ্ট্র দাবি করে আসছে তাইওয়ান, আর তাই তাইপের আকাশে চীনা বিমানের এ ধরনের উপস্থিতিকে অনুপ্রবেশ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে লাইচিংতে প্রশাসন। যদিও তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসছে চীন। এমনকি মার্কিন গোয়েন্দাদের দাবি 2027 সালের মধ্যে তাইওয়ানে সামরিক অভিযান শুরু করতে পারে শির সেনারা। এর আগে একই দিন আরও 28টি চীনা যুদ্ধবিমান যৌথ আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নেয়, যার মধ্যে ছিল জে-10, জে-16 ফাইটার জেট ও KJ-500 নজরদারি বিমান। এ ধরনের ধারাবাহিক মহড়া ও অনুপ্রবেশ তাইওয়ানের ওপর সামরিক চাপ বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। উত্তেজনার মাঝেই তাইওয়ানের কাছাকাছি ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় বাতানেস দ্বীপে যৌথ সামরিক মহড়ায় অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ওয়াশিংটন ও ম্যানিলা। নেমেসিস নামের এই ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রায় 185 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে তাইপের কাছাকাছি এই মোবাইল সিস্টেম মোতায়েনকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ সোমবার। এরই মধ্যে গণনা কেন্দ্রগুলো কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শনিবার রাজ্যটির 2টি বিধানসভা এলাকার 15টি বুথে পুনর্নির্বাচন হয়। রাজ্যটিতে ভোট পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে গণনা কেন্দ্রে লোডশেডিং করে ইভিএম মেশিন বদলে ফেলার আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। 77টি ভোট গণনা কেন্দ্র থেকে একে একে ইভিএম থেকে প্রার্থীদের হার জিতের তথ্য প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সামনে ফল প্রকাশ করবেন কাউন্টিং কর্মকর্তারা। এরই মধ্যে গণনা কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। কঠোর নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় 200 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এবং 10,000 রাজ্য পুলিশ। কলকাতার 7টি গণনা কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রগুলোর 200 মিটারের মধ্যে ভোর 5টা থেকে 144 ধারা জারি থাকবে, আর 100 মিটারের মধ্যে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে গণনা কেন্দ্রে হঠাৎ করে লোডশেডিং করে ইভিএম মেশিন বদলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে দলীয় বৈঠকে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন বলে দাবি কলকাতার গণমাধ্যমের। এরই মধ্যে শনিবার রাজ্যের ডায়মন্ড হারবার ও মগরার হাট বিধানসভায় 15টি বুথে পুনর্নির্বাচনের ভোট হয়। এসব বুথে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল। তবে ইভিএমের মাধ্যমে ভোটে কারচুপির তথ্য প্রমাণ থাকায় নতুন করে ভোট নেয় কমিশন। পুনঃভোটেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এদিকে দক্ষিণ 24 পরগনায় দেখা গেছে ভোট পরবর্তী উত্তেজনা। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ করেন অনেকে। নির্বাচন কমিশনের কাছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি জানান তারা। 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্যের 2 দফায় 294 আসনের বিধানসভা ভোট নেওয়া হয়। এতে ভোট দেন 93% মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, রাজনৈতিক দলগুলো যে পরীক্ষায় বসেছিলেন 2 দফায় এপ্রিলের 23 এবং 29 তারিখ, তাদের পরীক্ষার ফলাফল কিন্তু আগামীকাল। খুব বেশি এখন থেকে যদি ঘন্টার হিসেবে আমরা ধরি তাহলে 30 থেকে 31 ঘন্টার মধ্যেই সেই ফলাফল প্রকাশ হয়ে যাবে চূড়ান্তভাবে। আর ফলাফল প্রকাশ হতে শুরু হবে অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে। কিন্তু এই পশ্চিমবঙ্গের 77টি কাউন্টিং সেন্টারে একযোগে ফলাফল শুরু হবে।
বলা শুরু হবে। প্রথমে ব্যালট বাক্সে যে ভোটগুলো পড়ে, আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কিংবা গণমাধ্যমের প্রতিনিধি বা নিরাপত্তার কাজে যারা যে ভোটাররা থাকেন তারা ভোট দিতে পারেন না, তাদের জন্য কিন্তু ব্যালটে আগে ভোট নেওয়া হয়। প্রথমে ব্যালটে কাউন্টিং হবে এবং তারপর আস্তে আস্তে করে ইভিএম খুলে সফটওয়্যারের মাধ্যমে ভোটে কাউন্টিং কর্মকর্তা, রাজনৈতিক দলগুলোর এজেন্ট এবং গণমাধ্যমের সামনে তা প্রকাশ করা হবে। এবং আমরা ধারণা করছি যে কম বেশি আগামীকাল দুপুর বেলা 12টার মধ্যেই কিন্তু রাজ্যের মানে ক্ষমতার পালাবদল হচ্ছে কিনা কিংবা প্রত্যাবর্তন হচ্ছে কিনা তার একটি স্বচ্ছ ছবি সেটি কিন্তু সামনে চলে আসবে। একই সঙ্গে জানিয়ে রাখি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কিন্তু পশ্চিমবঙ্গের ফলাফলই কিন্তু আগামীকালকে প্রকাশ হবে না। পশ্চিমবঙ্গ ছাড়াও যে একই সঙ্গে ভোট হয়েছিল আরো 4টি রাজ্যে, যেমন আসাম, কেরল এবং পদুচেরি এবং তামিলনাড়ু, সেই 4টি রাজ্যেও কিন্তু একই সঙ্গে আগামীকাল সকাল 8টা থেকে ফলাফল প্রকাশ হতে শুরু করবে। রাজনৈতিক দলগুলো, এই প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে আজকে রাত্রে তাদের একটা চূড়ান্ত ব্যস্ততা বা উদ্বেগের রাত থাকবে। আগামীকাল সকাল থেকেই একে একে বোঝা যাবে যে আসলেই কার ভাগ্য আমরা ভোটাররা নির্ধারণ করেছিলাম কিরকম ভাবে। এর মধ্যে যে কয়েকটি ঘটনা সামনে না আনলেই নয়। ইতিমধ্যে আপনারা জানেন যে ফলতা বিধানসভা, সেটি আলোচিত বিধানসভার একটি ঘটনা, কারণ সেখানেও কিছু ভোটের কারচুপির ঘটনা সামনে আসার পর গতকাল গভীর রাতে ফলতা বিধানসভার যে ভোট সেটি বাতিল করে দেয় ভারতের নির্বাচন কমিশন। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 294 আসনের যে ফলাফল আগামীকালকে প্রকাশ করার কথা ছিল, সেখানে একটি আসন অর্থাৎ একটি বিধানসভা কেন্দ্র ফলাফল স্থগিত করা হচ্ছে। এই ফলতা বিধানসভা পুরো বিধানসভায় আগামী 21 তারিখে ভোট গ্রহণ করা হবে 21শে মে এবং ফলাফল প্রকাশ করা হবে 24শে মে। ফলে এই বিধানসভা ছাড়া বাকি প্রত্যেকটি বিধানসভা আসনের ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে গতকালকে আমরা দেখেছি যে মগরারহাট এবং ডায়মন্ড হারবারে 15টি বুথে ভোট কেন্দ্রে পুনঃ ভোট হয়েছে। সেখানেও প্রায় লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সামগ্রিকভাবে ভোট নিয়ে আমরা দেখেছি যে শুরু থেকে এসআইআর এবং তারপর লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া এবং তারপর স্ট্রং রুমের নিরাপত্তা এবং স্ট্রং রুম থেকে ইভিএম মেশিনের উল্টোপাল্টা ফলাফল এই সমস্ত করার পর সবশেষ আলোচনা বা বিতর্ক যোগ হয়েছে কাউন্টিং সেন্টারে লোডশেডিং হয়ে যাওয়া আশঙ্কা এবং সেই লোডশেডিং হয়ে যাওয়ার আশঙ্কার মধ্য দিয়ে ইভিএম পাল্টে দেওয়ার আশঙ্কাও কিন্তু রাজনৈতিক দলগুলো করছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের গতকালকে একটি ঘরোয়া বৈঠকে গুরুত্বপূর্ণ এই আশঙ্কার কথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি তার রাজনৈতিক এজেন্টদের বলেছেন যে কোথাও একেবারে ফলাফল গণনা না হওয়া শেষ পর্যন্ত তা থাকতে, কারণ কখনো কোথাও হয়তো কৌশল করে তারা পিছিয়ে যাচ্ছেন, তৃণমূল পিছিয়ে পড়ছে, এই ধরনের তথ্য সামনে এনে ডিমোটিভেশন করানোর চেষ্টা হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি প্রেস কনফারেন্স করে না জানাবেন ততক্ষণ পর্যন্ত কাউন্টিং সেন্টারগুলোতে প্রায় মাটি কামড়ে পড়ে থাকার কথা বলছেন। একই রকম ভাবে বিজেপিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারাও হয়তো কোনো ধরনের কৌশল বা অপকৌশল প্রয়োগ করতে পারে বা ফলাফল নিয়ে তারা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারে। সে কারণে তাদের দলীয় কর্মীদেরকে কোন কৌশলে তা মোকাবেলা করতে হবে সেটিও গতকালকে তারা নির্ধারণ করেছেন। সুতরাং রাজ্যের এই ফলাফল প্রকাশ করার আগে প্রধান দুটি রাজনৈতিক শক্তির মধ্যে পাল্টাপাল্টি রণকৌশল কিন্তু গতকাল রাতে চূড়ান্ত হয়ে যায়। জানিয়ে রাখি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কাউন্টিং সেন্টারগুলোতে আপনি রাজ্যের 77টি কাউন্টিং সেন্টার, কলকাতায় শহরে 7টি কাউন্টিং সেন্টার আছে, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশ প্রায় 10,000 সদস্য সেখানে থাকবে, সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে, রাস্তায় সাজোয়া যানবাহন রাখা হয়েছে, সশস্ত্র বাহিনী থাকবে, গণমাধ্যমের প্রতিনিধিরা থাকবে। সার্বক্ষণিক কাউন্টিং সেন্টার থেকে যে তথ্য সেটি নির্বাচন কমিশনের সেন্ট্রাল থেকে যারা মনিটরিং করছেন তারা দেখবেন কোনো ধরনের অস্বাভাবিকতা থাকলে তারা ছুটে যাবেন। তো সব মিলিয়ে এক নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আগামীকাল সকাল 8টা থেকে কিন্তু এই বৃহত্তম গণনা কর্মকাণ্ড নির্বাচন কমিশনের যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু শুরু করতে যাচ্ছেন। তো এই ছিল আমার ভারতের 5 রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল গণনার আগে রাজনৈতিক সব হিসেব নিকেশের আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকাল
সে বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি ছিলাম কলকাতায়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউরোপ থেকে আমদানি করা গাড়ির ওপর 25% শুল্ক আরোপ ট্রাম্পের। আগামী সপ্তাহ থেকে কার্যকর। অগ্রহণযোগ্য আখ্যা ইউএর। ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে সোমবার সকালে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনায় এখনও শোকাবহ প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর দুদিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45 জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40। গেল 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পর 30 এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ। এই ঘটনায় এখনও শোকাবহ স্থানীয় প্রবাসীরা। সবাই অনেক শোকাহত লেমন বৃষ্টির জন্য। লেমন বৃষ্টি এখানে সব প্রোগ্রামে ওরা আসতো, ওরা অনেক ভালো ছিল। আমরা খুব মর্মাহত। আমরা তাদের জন্য দোয়া করি এরকম ঘটনা যেন আর না ঘটে। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবু গেরওয়েকে গ্রেফতার করেছে পুলিশ। ফ্লোরিডার ট্যাম্পায় কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়েছে জামিলের মরদেহ। অশ্রু আর ভালোবাসায় এখান থেকে সহপাঠী এবং প্রবাসীরা যেমন জামিলকে বিদায় জানিয়েছেন, তেমনি বাংলাদেশেও জামিলের অপেক্ষায় তার স্বজনরা এখন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ফ্লোরিডায় খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এদিকে হত্যার শিকার 2 সহপাঠীর পরিবারকে সহায়তায় এখন পর্যন্ত $2 লাখ তহবিল সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের পর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে টাম্পার স্থানীয় একটি ফিউনারেলের কাছে বৃষ্টির মরদেহ হস্তান্তর করে পুলিশ। আগামী 6 মে টাম্পার স্থানীয় ইসলামিক সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশি কমিউনিটি। 7 মে বৃষ্টির মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত স্থানীয় প্রবাসীরা। সমস্ত আয়োজন, সমস্ত অনুষ্ঠান, সমস্ত আনন্দ সবকিছু সারা জীবনের জন্য বিলীন হয়ে গেল শুধুমাত্র এই একটা বাজে ঘটনার জন্য, জঘন্য ঘটনার জন্য। জামিল বৃষ্টি হত্যাকাণ্ড আমাদেরকে ক্ষুব্ধ করেছে, স্তম্ভিত করেছে। আমরা হতবাক। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন। জামিল ও বৃষ্টির খুনের ঘটনায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস জুড়ে এখনো চলছে শোক। স্মরণ সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃষ্টি ও জামিলের সহপাঠী এবং বন্ধুরা জানিয়েছেন, বাংলাদেশে থাকা উভয় পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে ইতিমধ্যে $2 লাখ জমা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা আশা করছেন 2টি পরিবারের হাতে $1 লাখ করে তুলে দিতে পারবেন তারা। জামিল ভাই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতো অ্যাভালন হাইটস, এই পুরো বিষয়টাতে তাদের কোনো গাফিলতি আছে কিনা এই জিনিসটা আমরা খতিয়ে দেখছি। এপ্রিলের শেষে ফ্লোরিডার টাম্পায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুন হলে আলোড়ন সৃষ্টি হয় যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে প্রবাসীদের মাঝে। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে।
সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইউরোপ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হবে। ট্রাম্পের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় কমিশন। উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে তারা। আটলান্টিকের দুই পারে বাণিজ্য যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ বাণিজ্য চুক্তি মেনে চলছে না অভিযোগ তুলে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। পাশাপাশি ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে কারখানা বানালে কোনো শুল্ক দিতে হবে না। ইউরোপের দেশগুলো বাণিজ্য চুক্তি মেনে চলেনি, তাই আমরা যুক্তরাষ্ট্রে আসা সব গাড়ি ও ট্রাকের উপর শুল্ক 25% বাড়িয়েছি। তবে তারা যদি যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি করে তাহলে কোনো শুল্ক থাকবে না। আমেরিকান কর্মীদের নিয়োগ দিলে তবেই শুল্ক শূন্য থাকবে। ট্রাম্পের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গে এই পদক্ষেপকে সরাসরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইইউ গেল বছর স্কটল্যান্ডে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি পুরোপুরি মেনে চলছে, এমনকি চুক্তি বাস্তবায়নের আইন তৈরিরও কাজ চলছে। উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম সংশ্লিষ্ট 400টিরও বেশি পণ্যে গড়ে 26% শুল্ক আরোপ করে বারবার চুক্তি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। তার অভিযোগ, ট্রাম্পের সবশেষ এই পদক্ষেপ প্রমাণ করে মার্কিন পক্ষ কতটা অবিশ্বস্ত। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন চুক্তির পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে ইইউ তার স্বার্থ রক্ষায় সব বিকল্প খোলা রাখবে বলে সতর্ক করেছে। গত বছরের চুক্তি অনুযায়ী ইইউ সব মার্কিন শিল্প পণ্যে শুল্ক স্থগিত রেখেছে। বিনিময়ে ইউরোপীয় বেশিরভাগ পণ্যে মাত্র 15% শুল্ক রাখার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়নের সমীক্ষা সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বলছে, 2024 সালে ইইউ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 17 লাখ কোটি ইউরো, যা দৈনিক হিসেবে গড়ে 460 কোটি ইউরো। পাল্টাপাল্টি উত্তেজনায় এই বিশাল বাণিজ্য সম্পর্ক এখন অনিশ্চয়তার দোলাচলে ঝুলছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনে প্রথমবারের মতো ট্রাফিক সামলাতে রাস্তায় নামলো রোবট পুলিশ। ছুটির দিনের ভিড় সামলাতে হংজু শহরের সড়কে 15 সদস্যের স্কোয়াড। সড়ক ব্যবস্থাপনায় বৈচিত্র্য। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর মের্জের মন্তব্যে চটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী এবার জার্মানি থেকে প্রত্যাহার করা হচ্ছে 5000 মার্কিন সেনা। যদিও সেনা প্রত্যাহারকে খুব বড় ইস্যু হিসেবে দেখছে না মের্জ প্রশাসন। জার্মানি থেকে আরো জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ভুল এবং এই যুদ্ধে মার্কিনীরা প্রবেশ করলেও তাদের বের হওয়ার রাস্তা বেশ কঠিন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের এমন মন্তব্যে বেজায় ছুটেছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যার্জকে তিরস্কারের পাশাপাশি জার্মানির বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণাও জোর গলায় জানিয়েছিলেন ট্রাম্প। জার্মান চ্যান্সেলরকে শিক্ষা দিতে এবার দেশটি থেকে 5000 সৈন্য ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে 39,000 মার্কিন সেনার মধ্যে মাত্র 5000 সেনা প্রত্যাহারের বিষয়টি নতুন নয়, বরং স্বাভাবিক এবং আগে থেকে অনুমিত ছিল বলে জানায় জার্মান প্রশাসন। মার্কিন সেনাদের উপস্থিতি ইউরোপের জন্য যতটা গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের জন্য তা আরও বেশি তাৎপর্যপূর্ণ বলেও জানায় জার্মানি। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এটি প্রভাব ফেলবে না। এদিকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে সামরিক সহযোগিতা না পাওয়ায় শুধু জার্মানির বিরুদ্ধেই নয়, ইতালি ও স্পেন এবং সর্বোপরি সামরিক জোট ন্যাটোর উপর ক্ষেপেছেন ট্রাম্প। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানিতে নতুন করে 25% কর নির্ধারণের পাশাপাশি ন্যাটো থেকে মার্কিন সেনাদের ধাপে ধাপে ফিরিয়ে আনার সিদ্ধান্তের বিষয়টিও স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু হুঁশিয়ারি দেন না, তার দেয়া আদেশ বাস্তবায়ন করেও দেখান।
জার্মানি থেকে উল্লেখযোগ্য সেনা প্রত্যাহারের ঘোষণাই তার সবচেয়ে বড় প্রমাণ। তবে তাতে ভবিষ্যতে জার্মানি, যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর কতটা ক্ষতি হতে পারে তার সময় বলে দেবে বলছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মার্কিন নৌবাহিনীকে জলদস্যুর সঙ্গে তুলনা করেছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে নৌ অবরোধে একটি জাহাজ জব্দে মার্কিন অভিযানের বর্ণনা দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এমন মন্তব্যকে উদ্বেগজনক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সামুদ্রিক আইন বিশেষজ্ঞরা। ইরানে নৌ অবরোধে মার্কিন বাহিনী জলদস্যুর মতো কাজ করছে, এমন মন্তব্য করেছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমন কথা বলেন তিনি। জানিয়ে চলছে আলোচনা সমালোচনা। And we took over the ship, we took over the cargo, took over the oil. It's a very profitable business. Who would have thought we were doing that? We're like pirates. We're sort of like pirates. সাম্প্রতিক এক জাহাজ জব্দের ঘটনা তুলে ধরে ট্রাম্প বলেন, ইরান থেকে বের হওয়া জাহাজগুলো মার্কিন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। সামুদ্রিক আইন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের ভাষা ব্যবহারকে উদ্বেগজনক হিসেবে দেখছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় আইন না মানার বিতর্কও তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের বন্দরগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। এশিয়ার জলসীমায় ইরানি ট্যাঙ্কার ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত কন্টেইনার জাহাজও জব্দ করা হচ্ছে। পাল্টা পদক্ষেপে ইরান হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে সংকট সৃষ্টি করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন খাত ও সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিউবা বলছে এটি জনগণের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি। একই সঙ্গে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এক নির্বাহী আদেশে কিউবার জ্বালানি, প্রতিরক্ষা, খনি, আর্থিক ও নিরাপত্তা খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব খাতে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিদেশি সহযোগীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। এমনকি যারা এসব খাতের সঙ্গে লেনদেন করবে তাদের উপরও দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, কিউবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। তাদের অভিযোগ, দেশটি বিদেশি গোয়েন্দা ও সামরিক গোষ্ঠীর জন্য সুবিধাজনক পরিবেশ দিচ্ছে এবং ইরান ও হিজবুল্লাহর মতো শত্রু গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখছে। এ কারণে কিউবার উপর চাপ বাড়ানো প্রয়োজন বলে মনে করছে ওয়াশিংটন। এছাড়াও কিউবার সরকার ও এর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে হোয়াইট হাউস। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল এই পদক্ষেপকে জোরপূর্বক ও নৃশংস অবরোধ হিসেবে আখ্যা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেছেন, এটি কিউবার জনগণের উপর সমষ্টিগত শাস্তি চাপানোর চেষ্টা। মে দিবসের সময় এই ঘোষণা দেয়াকে পরিকল্পিত বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞা কেবল কিউবাই নয়, বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চাপ তৈরি করবে। বিশেষ করে তেল, গ্যাস, খনি ও ব্যাংক খাতে যারা কিউবার সঙ্গে কাজ করে তাদের ঝুঁকি বেড়ে গেছে। এর ফলে কিউবায় জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে, যা এর মধ্যে বিদ্যুৎ বিপর্যয় ও অর্থনৈতিক সংকট বাড়িয়েছে। এদিকে বক্তব্যে কিউবার সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার রসিকতা করে তিনি বলেন, মার্কিন নৌবাহিনী ইরান থেকে বাড়ি ফেরার পথে কিউবার বিরুদ্ধেও জয় অর্জন করবে। এতে দুই দেশের চলমান উত্তেজনা নতুন করে সংঘাতের শঙ্কা বাড়াচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মাদক চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গভর্নর রুবেন রোচা। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এর মধ্যে নতুন ভারপ্রাপ্ত গভর্নর নিয়োগ দিয়েছে কংগ্রেস। মাদক বিরোধী ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা চান না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাউম। মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গভর্নর রুবেন রোচা ও ক্ষমতাসীন দল মোরেনার কিছু কর্মকর্তার বিরুদ্ধে মাদক পাচারের চুক্তি ও রাজনৈতিক সুবিধার বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র, যার ভিত্তিতে আইনি পদক্ষেপ ও তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন।
informo al pueblo de Sinaloa. অভিযোগের পর রোজার সাময়িকভাবে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। বলেন, মেক্সিকোর বিচার ব্যবস্থা যখন প্রয়োজন মনে করবে তখন তিনি নিজের অবস্থান স্পষ্ট করবেন। Profunda convicción republicana. পরবর্তীতে সিনালোয়া রাজ্য কংগ্রেস তাকে ছুটিতে পাঠানোর অনুমোদন দেয় এবং ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে ইয়েরালদিন বনিলা ভালভার্দেকে দায়িত্ব দেওয়া হয়। তিনি রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শপথ নেয়ার পর তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন এবং আইনগত প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেন। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম বলেছেন, মাদক বিরোধী অভিযান ও নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে, তবে তা অবশ্যই সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে। অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের পদক্ষেপ পরবর্তীতে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন শেনবাউম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লন্ডনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5-এর নিরাপত্তা সতর্কতা জারির পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হলো। স্থানীয় সময় শুক্রবার দূতাবাসের এক বার্তায় বলা হয়, লন্ডনের গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে স্কুল, গির্জা এবং পর্যটন কেন্দ্র এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলো। এছাড়া চলাফেরার ধরন গোপন রাখার পাশাপাশি ভ্রমণের রুট ও সময় পরিবর্তনেরও পরামর্শ দেয়া হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এটি দ্বিতীয় নিরাপত্তা সতর্কবার্তা। সম্প্রতি লন্ডনে একটি ইহুদি উপাসনালয়ের বাইরে ছুরি হামলার ঘটনা ঘটে, এতে আহত হন অন্তত 2 জন। এরপরই লন্ডনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। আন্তর্জাতিক সময়। 7 দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় সময় শনিবার বিকেল 4:45 নারীতে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে উষ্ণ সংবর্ধনা জানান ইসলামিক মিশন জাপান সহ প্রবাসী বাংলাদেশিরা। জামাত আমিরের সফরসঙ্গী হিসেবে আছেন সাইফুল আলম খান মিলন ও ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। সফরকালে বিভিন্ন সংবর্ধনা, সেমিনার ও বৈঠকে অংশ নেবেন ডাক্তার শফিকুর রহমান। আগামী 9 মে তার দেশে ফেরার কথা রয়েছে। শিক্ষার্থীদের ঐতিহ্য, শ্রমিক আন্দোলনের বার্তা আর বসন্তের আবহাওয়া, এই 3 উপলক্ষ মিলিয়ে ফিনল্যান্ডের সবচেয়ে বড় সামাজিক উৎসবের নাম ভাপ্পু। সবগুলো শহরে মে দিবস উপলক্ষে 2 দিনব্যাপী চলে বর্ণিল উদযাপন। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। একসঙ্গে এত মানুষ খুব একটা দেখা যায় না ফিনল্যান্ডে। শান্ত নীরব দেশে ঐতিহাসিক সাদা ক্যাপ মাথায় নাগরিকদের এমন উদযাপন অবাক করবে যে কাউকেই। অসাধারণ এক সামাজিক সম্প্রীতির আনন্দধারা বয়ে যায় ভাপ্পু উৎসবে। রাজধানী থেকে শুরু করে সব শহরে উৎসবে দেখা গেছে মানুষের ঢল। এপ্রিলের শেষ সন্ধ্যায় হেলসিঙ্কির প্রাণকেন্দ্র হাবিস আমান্দার মাথায় প্রতীকীভাবে ক্যাপ পরানো হয়। শুরু হয় ভাপ্পু উৎসবের আনুষ্ঠানিকতা। রাতভর চলে নাচ, গান, উদযাপন। শহরের প্রতিটি কোণে বয়ে যায় নতুন প্রাণ। 1 মে ভাপ্পুর মূল দিনে শহরের পার্কগুলো ভরে যায় পিকনিকে। পরিবার, বন্ধু, সহকর্মী সবাই মিলে উদযাপন করে দিনটি। এছাড়া শ্রমিক সংগঠনগুলোর শোভাযাত্রা, সমাবেশে ছড়িয়ে দেয়া হয় দিনের মূল বার্তা, অধিকার, সম্মান আর সমতা। 19 শতকের শেষ ভাগে শুরু হওয়া শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় ফিনল্যান্ডে শুরু হয় ভাপ্পু, যেখানে শ্রমিকদের অধিকার আর সামাজিক ঐক্যের বার্তা জড়িয়ে যায় উৎসবের আনন্দে। তবে এদিনে শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী প্রদর্শনীর শক্তিশালী পরিচয় প্রকাশ পায় বেশি। সাদা ক্যাপ, যাকে বলা হয় গ্র্যাজুয়েশন ক্যাপ, এটি ফিনল্যান্ডের শিক্ষার্থীদের অর্জন আর পরিচয়ের প্রতীক। এই রীতি ফিনল্যান্ডের ভাপ্পুর অন্যতম প্রধান চিহ্ন। প্রেসিডেন্ট থেকে শুরু করে সব বয়সী গ্রাজুয়েটরা এই ক্যাপ পরে সেদিন শহর ঘুরে বেড়ায়। শ্রমিক আন্দোলনের ইতিহাস, শিক্ষার্থীদের ঐতিহ্য আর বসন্তের আবহ সব মিলিয়ে ফিনল্যান্ডের সবচেয়ে বড় সামাজিক উৎসবের একটি হচ্ছে এই ভাপ্পু উদযাপন। হেলসিঙ্কিতে পার্কে পার্কে দিনব্যাপী পিকনিক, ঐতিহ্যবাহী খাবার পানীয়ের সাথে নাচে গানে বেশ উৎসব বর্ণিল রূপে উদযাপন করে ফিনল্যান্ডবাসী। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়। শত শত মানুষ একসঙ্গে নামলেন ঘুমের প্রতিযোগিতায়।
অতিরিক্ত কাজের চাপে ঘুমের সময় যখন কম, তার মাঝেই এই ব্যতিক্রমী উদ্যোগ দক্ষিণ কোরিয়ায়। মজার এই পাওয়ার ন্যাপ কন্টেস্ট এর আড়ালেই উঠে এসেছে ঘুম সংকটের বাস্তব চিত্র। ঘুমের প্রতিযোগিতায় শত শত মানুষ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বসন্তের হালকা কুয়াশাচ্ছন্ন রোদে ভিন্নধর্মী এই আয়োজন। হান নদীর তীরে একটি পার্কে পাওয়ার ন্যাপ প্রতিযোগিতায় অংশ নিতে জড়ো হন অনেকেই। অংশগ্রহণের শর্ত বেশ মজার। ঘুমের জন্য রাজকন্যা বা রাজপুত্রের মতো পোশাক, ক্লান্ত শরীর আর ভরা পেট থাকতে হবে। প্রতিযোগিতা শুরু হতেই চোখে মাস্ক পরে ঘুমিয়ে পড়েন অংশগ্রহণকারীরা। আয়োজকেরা হার্ট রেট মেপে নির্ধারণ করেন কার ঘুম সবচেয়ে গভীর। ৮০ বছরের এক ব্যক্তি হন বিজয়ী, আর রানার আপ হন ৩৭ বছর বয়সী অফিস কর্মী হুয়াং দোসিয়ং। প্রতিযোগীরা বলছেন এই আয়োজন তাদের ক্লান্তি দূর করার সুযোগ দিয়েছে। কোয়ালা গভীর ঘুমের জন্য বিখ্যাত, তাই তাদের মতো একটু ঘুমের জাদু পাওয়ার আশায় আমি কোয়ালার পোশাক পরে এসেছি। শুনছি মানুষের ঘুমের মান দিন দিন খারাপ হচ্ছে। দিনের বেলায় অল্প সময়ের ঘুম দ্রুত শরীর ও মনকে সতেজ করে। এই ধারণা থেকেই আমরা এই আয়োজন করেছি। সিওলের ব্যস্ত জীবনে কর্মজীবীদের জন্য ঘুম অনেকটাই বিলাসিতা। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD এর তথ্য অনুযায়ী সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার কাজের সময় সবচেয়ে বেশি আর ঘুম সবচেয়ে কম। তাই আনন্দের এই প্রতিযোগিতা আসলে বড় এক সামাজিক সমস্যার প্রতিফলনও বটে। টানা তৃতীয় বছরের মতো আয়োজিত এই প্রতিযোগিতা তুলে ধরছে জীবনযাত্রার এক বড় বাস্তবতা। শিউলি রোজা, সময় সংবাদ। শ্রমিক দিবসের ছুটিতে যখন সবাই বিশ্রামে, তখন হংজু শহরের রাস্তায় ডিউটি করছে একদল রোবট পুলিশ। চীনের জেজিয়াং প্রদেশে প্রথমবার মতো ট্রাফিক সামলাতে নামানো হয়েছে 15 সদস্যের রোবট স্কোয়াড, যারা কোনো প্রকার বিরতি ছাড়াই মে দিবসের বিশাল ভিড় সামাল দিচ্ছে। ট্রাফিক পুলিশ নয়, রাস্তার মোড়ে মোড়ে রোবটের ইশারায় থেমে যাচ্ছে যানবাহন। যান্ত্রিক চোখে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে সড়কের আইন পালনে। মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও এদের সেন্সর ফাঁকি দেওয়া অসম্ভব। মে দিবসের 5 দিনের লম্বা ছুটিতে চীনের জেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় 15টি বুদ্ধিমান পুলিশ রোবট। এই রোবট স্কোয়াডের এক একটি সদস্য আলাদা আলাদা কাজে পারদর্শী। কোনোটি সিগন্যাল অমান্যকারীকে ধরছে, আবার কোনোটি পথচারীর ভিড় সামলাতে ব্যস্ত। অসংখ্য মানুষ আমাদের কাছে দিক নির্দেশনা, ট্রাফিক ব্যবস্থাপনা নীতি এবং পর্যটন এলাকার প্রবেশের নিয়মাবলী সম্পর্কে জানতে চান। এই রোবটগুলো এখন এ ধরনের প্রশ্নের চমৎকার উত্তর দিতে পারে। এইগুলো মোতায়েন করার ফলে আমরা সীমিত জনবলকে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ যেমন ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা তদন্ত এবং অন্যান্য কাজে নিয়োজিত করতে পারছি। এই বিশেষ পুলিশ স্কোয়াডের রোবটগুলো ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে সজ্জিত। পরিস্থিতির ভিন্নতা অনুযায়ী এরা নিজেদের কার্যক্ষমতা পরিবর্তন করতে পারে। রোবটের এই দলটির কারিগরি বিশেষত্ব এদের হিউম্যান মেশিন সিনার্জি বা মানুষ ও যন্ত্রের সমন্বিত কর্মপদ্ধতি, যেখানে সাধারণ পুলিশ কর্মকর্তাদের সক্ষমতার সাথে এই রোবটগুলোর যান্ত্রিক নিখুঁত দক্ষতাকে যুক্ত করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় এক নতুন বৈচিত্র্য নিয়ে এসেছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা প্রস্তাব ইরানের। পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ ঘিরে তেহরানের কড়াকড়ি। প্রণালীতে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ। ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের 15 বুথে পুনর্নির্বাচনের দিনে উত্তেজনা। ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে বিরোধীদের বিক্ষোভ। কাল নির্বাচনের ফল প্রকাশ। এবং দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিবনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে কাল সকালে। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। এই ছিল আন্তর্জাতিক সময়। 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই। সঙ্গে থাকুন সময়ের।